আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আনিশার কথা বলতে পারছি না বাবা, হঠাৎ করে এসব হলো, আর আনিশা কোনো কিছু জানলো না। সেটাই তো আমারও খুব চিন্তা হচ্ছে, ওকে খোঁজার তো চেষ্টা কর। কাতর হয়ে বললেন আজিম সাহেব। অর্ক প্রত্যুত্তরে কিছুই বলল না। কি বলবে সে? আনিশা কোথায়? আধা ঘন্টা যাবার পরেই করিডোর দিয়ে মিসেস মালিহাকে আসতে দেখতে পাই অর্ক। আস্তে আস্তে যখন ওনার চেহারা স্পষ্ট হয় তখন রাগে অর্কের মুখ জড়িয়ে আসে। মালিহা অপারেশন থিয়েটারে আসতেই অর্ক উঠে দাঁড়ায়। আপনারা কি আয়াসের অপারেশনের টাকা দিয়েছেন? চোখে মুখে বিরক্তির ছাপ এনে কথাটি জিজ্ঞেস করেন মিসেস মালিহা। অর্ক কিছু বলতে উদ্যত হতেই আজিম সাহেব তাকে ইশারায় থামিয়ে দেন। কেননা ছেলেটা রাগের বশে কি বলতে কি বলে ফেলবে তার ঠিক নেই। গতবার এই মহিলাটি আনিশার সঙ্গে যা হয়েছিল তারপর থেকে এই মহিলার প্রতি বেজায় রেগে রয়েছে অর্ক। আজিম সাহেব উঠে দাঁড়ান, এগিয়ে আসেন মিসেস মালিহার দিকে। শান্ত কণ্ঠে মাথা দুলিয়ে বলেন, জি, আমরাই টাকা দিয়েছি। সঠিক সময় অপারেশন শুরু না হলে জামাইকে বাঁচানো যেত না। আমার ছেলের জন্য আমি তো আছি। সাহাদ বর্তমান এখানে নেই, কাজের বাহিরে। আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু এসেছি। আমার মনে হয় আপনাদের আর দরকার নেই। টাকা যখন দিয়েছেন নিজেদের টাকা ফিরিয়ে নিন। ধরুন, এখানে অনেক টাকা আছে, যা দিয়েছেন তার চেয়ে বেশি হবে। চোখ মুখ জড়িয়ে হাতে থাকা কালো সুটকেস আজিম সাহেবের দিকে এগিয়ে দেন মিসেস মালিহা। চোখ মুখ জড়িয়ে থাকার কারণ মধ্যবিত্ত শ্রেণীর লোকের প্রতি ঘৃণা। উনি সহ্য করতে পারেন না মধ্যবিত্ত লোকেদের। নিজের বাবাকে অপমান হতে দেখে এবার আর নিজের রাগ দমাতে পারে না অর্ক। শক্ত গলায় বলে, আসতে দেরি হয়েছে নাকি ইচ্ছা করে দেরিতে এসেছেন সেটা কি বলতে পারে? আমাদের বাড়ি এত দূর হওয়া সত্ত্বেও আমরা এত তাড়াতাড়ি উপস্থিত হলাম, আর আপনার ছেলে এত বড় দুর্ঘটনা হওয়ার পরেও আসতে এত দেরি করে ফেললেন। ব্যাপারটা হাস্যকর না? রাগে কটমট করে তাকান মিসেস মালিহা। নিজের রাগকে চুপচাপ হয়ে শান্ত করতে থাকলেন। অর্ক আবারও বলল, আর টাকা আমাদের দেখাতে আসবেন না। যেই টাকা নিজের ছেলের বিপদের কোনো কাজে লাগে না, সেই টাকার কোনো মূল্য নেই। আপনি আসতে পারেন। আমার ছেলের আমি দেখতে এসেছি, আর তুমি তাড়িয়ে দেওয়ার কে? সাহসটা একটু বেশি দেখিয়ে ফেলছো না? অর্ক আবারও কিছু বলতে নিলে আজিম সাহেব থমকে বলেন। তবুও অর্কের থামার নাম নেই। সাহসের কিছুই দেখলেন না এখনো। আনিশাকে কি গায়েব আপনিই করিয়েছেন? কি যা তা কথা বলছো তুমি? মুখ সামলাও। এসব আজেবাজে এলিগেশন দিচ্ছ কেন? এর আগে আপনি যা করেছেন আমার বোনের সাথে সেটা তো সবাই জানি, তাই এবারও সন্দেহের কাঁটাটা আপনার উপরে যাচ্ছে। নির্লিপ্তভাবে কথাটা বলে দিল অর্ক। মিসেস মালিহা কেমন যেন মিইয়ে গেলেন, তরতর করে খামতে শুরু করলেন। সকলে স্তব্ধ হয়ে পড়ল। তখনই ঘটল একটা মেয়ের আগমন। কাঁধে ব্যাগ নিয়ে এক প্রকার ছুটে এসেই দাঁড়ালো সে। দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। তার আচমকা আগমনে সকলেই হক চকিয়ে উঠল। অর্ক চোখ বড় বড় করে চেয়ে রইল মেয়েটির দিকে। ভালো করে লক্ষ্য করতেই অর্কের চোখ জোড়া সেখানেই থেমে রইল, আটকে রইল মেয়েটিতে। পুরো 1 বছর পর সেই মুগ্ধময়ী মুখ। বুকের হার্টবিট জোরে সোরে চলতে লাগলো তার। এত ঝামেলার মধ্যে মনে শীতলতা খেলে গেল। মৃধা মাথা উঠিয়ে তাকায়, হাঁপাতে হাঁপাতেই বলে, তুমি কে? ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলল মিসেস মালিহা। মৃধা তাড়াহুড়ো করে উত্তর দিল, আমি মৃধা, স্যারের নিউ অ্যাসিস্ট্যান্ট। শুনলাম স্যারকে কেউ মারার চেষ্টা করেছে, তাই মনে হলো আমার এখানে আসা উচিত। স্যার কেমন আছেন এখন? অপারেশন চলছে। মৃধা অপারেশন থিয়েটারের দিকে তাকায়। তার মনটা অস্থির অস্থির করছে এই লোকটার জন্য, যাকে এক পলক সামনাসামনি দেখতে কত ছটফট করেছে সে, যার সঙ্গে কাজ করবে বলে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে লয়ার হওয়ার চেষ্টা করে যাচ্ছে। সেই মানুষটার কত বড় বিপদ আজ। অনেক কষ্ট করে মণিমাকে মানিয়ে এত রাতে ছুটে এসেছে হসপিটালে। আশেপাশে চোখ বোলাতেই দেখতে পাই অর্ককে। তাকে চেনা চেনা লাগায় মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে মৃধা। অস্ফুট স্বরে বলে, আপনাকে মনে হচ্ছে আগেও কোথাও দেখেছি। আমাদের কি আগে দেখা হয়েছিল? মৃধার প্রশ্নে ধ্যান ভেঙে যায় অর্কের। মেয়েটার মধ্যে এমন কিছু রয়েছে যা তাকে ঘোরের মাঝে নিয়ে গিয়েছিল। থতমত খেয়ে উত্তর দেয়, আমি অর্ক। 1 বছর আগে দেখা হয়েছিল আমাদের, মনে আছে আপনার? আমার বোনকে বাঁচিয়েছিলেন।
মাথায় চাপ দিতেই সবটা মনে পড়ে মৃথার। চোখ বড় বড় করে বলে, আপনি কিন্তু এখানে? আপনি আয়াস স্যারের সম্পর্কে কেউ হন? যাকগে বাদ দিন, এসব পরেও শোনা যাবে। আয়াস স্যার কেমন আছেন সেটা জানা গুরুত্বপূর্ণ আগে। বলেই পায়চারি করতে থাকে মৃথা। সকলে রয়েছে চিন্তিত ভঙ্গিতে। অর্কও বেরিয়ে যায় বোনকে খুঁজতে। রাতটা বেশ গভীর। কেবিনের জানালা দিয়ে শিরশিরিয়ে ঠান্ডা হাওয়া আসছে। কিছুক্ষণ পরেই ভোর হবে। প্রায় 3:30 বাজে। বেডের পাশের টুলে বসে জানালার দিকে চেয়ে এক ধ্যানে বসে আছে রুদ্র। বেগুনি রঙের শার্টের ওপর সাদা রঙের অ্যাপ্রন পরা। টেনশনে তার কপাল, নাক, গলায় বিন্দু বিন্দু ঘাম ছুটছে। শিরশিরে বাতাসে সেটা শুকিয়েও যাচ্ছে। জানালা থেকে চোখ সরিয়ে রুদ্রের দৃষ্টি যায় বেডে চোখ বুজে থাকা এক ফ্যাকাশে মুখশ্রীর ওপর। পরনে লেহেঙ্গা বদলে হসপিটালের সাদা শার্ট পরিয়ে দিয়েছে। শুভ্র রঙের চেক আছে মেয়েটার মুখে। মেয়েটার এক হাতে স্যালাইনের সিরিঞ্জ, অন্য হাতে রক্তের ব্যাগের সিরিঞ্জ লাগানো। দুই দিক দিয়েই রক্ত ও স্যালাইন প্রবেশ করছে। তার শরীর থেকে এতটাই রক্ত বেরিয়ে গেছে যে আরও 2 ব্যাগ রক্ত দিতে হবে। রুদ্র মেয়েটার মলিন মুখের ওপর কিছুটা ঝুঁকে পড়ে। চোখের নিচে হাত দিয়ে চোখ মেলে ধরার চেষ্টা করে। চোখের মূল অংশের নিচে অনেকটা সাদা হয়ে গিয়েছিল, এখন কিছুটা লাল বর্ণের হয়েছে। এই ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। কিন্তু সে সোজা হয়ে বসে না। তার ভালো লাগছে, অদ্ভুত ভালো লাগছে। এভাবে লুকিয়ে কোনো মেয়েকে দেখলে কি কোনো অপরাধ হবার আশঙ্কা আছে? হয়তো নেই। সে কারণেই রুদ্র সুযোগের সদ্ব্যবহার করছে। এই ভেবে তার হালকাও একটু মোটা কোমল ঠোঁটে হাসি ফোটে। মেয়ে যায় সেই হাসিটা আবারও মেয়েটিকে দেখতে। কে এই মেয়েটা? কোথায় তার ঠিকানা? কি করে সেই রাস্তায় সেই অবস্থায় পড়েছিল? এই অবস্থা ছেলেগুলো করেনি সেটাতে নিশ্চিত রুদ্র, কারণ ছুরিটা মেয়েটার হাতেই ছিল। নিজের সে এত বড় ক্ষতি করে ফেলেছে যে তার অবস্থা আন্দাজ করা যাচ্ছে না এই মুহূর্তে। সকালের মধ্যে মেয়েটার জ্ঞান না এলে খুব সমস্যা হয়ে যাবে মেয়েটাকে বাঁচানো। আর রুদ্রও তার মন সেটা ভাবতেই একটা করে ধাক্কা খাচ্ছে। তাই তার মুখটা বেজার। তাহলে তুমি এখানে বসে আছো? হঠাৎ এমন কথায় কিছুটা চমকে ঘাড় ঘুরিয়ে তাকায় রুদ্র। শিয়া কফি হাতে দাঁড়িয়ে আছে, তার পরনেও অ্যাপ্রন। বেডে পড়ে থাকা মেয়েটার চিকিৎসা সেই বেশ কিছু হেল্প করেছে। রুদ্র নিজেকে ধাতস্থ করে বলল, আসলে রাউন্ডে গেছিলাম, তাই ভাবলাম এখানে একটু নজর দিয়ে যাই। রাউন্ডে যাওয়া আর গত 2 ঘন্টা যাবৎ একটা পেশেন্টের কাছে বসে থাকা এক নয় রুদ্র, এটা আমি খুব ভালো করেই জানি। রুদ্র শিয়ার কথায় কিছুটা থতমত খায়, গলা খাকারি দিয়ে বলে, আসলে ওর জন্য খুব চিন্তা হচ্ছে। ওকে সেটাও আমরা জানি না, আবার ওর ফ্যামিলি কি অবস্থায় আছে ওকে না পেয়ে সেটাই ভাবছিলাম, তাই একটু টেনশন হচ্ছিল। উফ, অনেক তো রাত হলো, বাড়ি ফিরলে না যে? আজ যাব না, ওভারনাইট ডিউটি আছে আমার। সত্যি? আমি তোমার রুটিন চার্ট দেখেছি, আজ তোমার ওভারনাইট ডিউটি নেই। মিথ্যে বলছো কেন? রুদ্র কি বলবে সেটা ভেবে ভাবুক হয়ে, অবশ্য মিথ্যে না বলে উপায় কি? সে কি করে বেহায়ার মতো বলতো যে তার যেতে ইচ্ছে করছে না মেয়েটাকে একা রেখে, ওর মেয়েটার পাশে বসে থাকতে মন চাইছে? ও এতটাও লজ্জাহীন নয়, ওর বেস্ট ফ্রেন্ড আয়েশের মতো নয় সে। আয়েশ যেমন লাগামহীন কথাবার্তা বলতে থাকে, তেমনি রুদ্র চাপা স্বভাবের। গলা টিপে মেরে ফেললেও তার মাঝে থেকে কোনো গোপন ও মনের কথা বের করা অসম্ভব। সে শুধু একজনের কাছেই নিজের কথাগুলো শেয়ার করেছে, সে হচ্ছে আয়াস। যদিও আজ রাতে বেশ কয়েকবার ফোনে আয়াসকে কল করেও ব্যর্থ হয়েছে সে, তার ফোন বন্ধ। তাই রুদ্র একটু বেশি চিন্তিত। রুদ্র প্রসঙ্গ পাল্টে বলে, তুমিও তো যাওনি বাড়িতে, এত রাতে কেন এখানে রয়েছো? তুমি আছো তাই জন্যই ছিলাম, নয়তো চলেই যেতাম। কিন্তু তুমি কেন আছো সেটাই ভাবছি। জিজ্ঞেসে মিথ্যেও বলছো কেন জানি না, মনে হচ্ছে তুমি মেয়েটার জন্যই যাচ্ছ না বাড়িতে। হ্যাঁ, তোমায় বললাম তো ওর জন্য আমার চিন্তা আছে। বিশেষ করে ওর পরিবার তো জানেও না ওর কি অবস্থা। এর আগে কোনো পেশেন্টের জন্য তোমায় এত বিচলিত হতে দেখিনি। রুদ্র কিছু বলার আগে শিয়া তার দিকে কফির মগ এগিয়ে দিয়ে মলিন হাসি দিয়ে বলে, নাও কফি খাও, তোমার পছন্দ মতো বানানো, কড়া করে বানিয়েছি। রুদ্র মাথা নাড়িয়ে মানা করতেই শিয়া তার হাত জোর করে কফির মগ ধরিয়ে বলে। রুদ্র শিয়ার দিকে এক নজর তাকিয়ে কফির মগে হালকা চুমুক দেয়। মেয়েটাকে এড়িয়ে যেতে চেয়েও পারে না সে। মেয়েটা নিজে থেকেই আবারও তার পিছু নেয়। শিয়ার এত কেয়ার রুদ্র চায় না। অন্যদিকে শিয়ার রুদ্রের কেয়ার করার জন্য উঠে পড়ে লাগে, তবুও যেন রুদ্র কিছুই বোঝে না। ভোর 5টা। অর্ক হসপিটালে ঢোকে।
আয়াস রয়েছে সেখানে। তার বাবা তাকে জানিয়েছে অপারেশন হয়েছে, সেটা সাকসেসফুল, কিন্তু অনেকটা সময় লেগে গেছে অপারেশন করতে। বিষয়টা বড্ড রিস্কি ছিল ডক্টরদের কাছে, কারণ আয়াসের 2 দিকে ধারালো ছুরির আঘাত কিডনিতে হালকা প্রভাব ফেলেছিল, যেটা নিয়ে বেশ চিন্তায় ছিলেন ডক্টররা। বর্তমানে সব ঠিকঠাক আছে এবং আয়াস ঘুমাচ্ছে। অর্ক হসপিটালের করিডোরে পা রাখতেই তার চোখ আটকে যায় করিডোর বরাবর বসে ঘুমিয়ে পড়া মৃথাকে। ঘুমন্ত অবস্থায় কি কারো সৌন্দর্য বেড়ে যায় নাকি আশ্চর্য? অর্ক অবাক হয়ে এসে দাঁড়ায়, আরো কিছুটা অবাক হয়ে সে এখনো বাড়ি যায়নি সেটা দেখে। অবশ্য মৃথার তো স্বভাব, সে অচেনা মানুষের জন্য ভাবে। আনিশার জন্যও কত ভেবেছিল সেদিন। সেখানে আয়াস তার স্যার হয়, তাই তার জন্য এতটুকু চিন্তা করা অস্বাভাবিক না। অর্ক খেয়াল করে ঘুমের ঘুরে মৃথার কাঁধে থাকা ব্যাগ পড়ে যাচ্ছে। অর্ক একটু হেলে ব্যাগটা হাতে নিয়ে নেয়, সেটা পড়ে যাবার আগেই তৎক্ষণাৎ ভেঙে যায় মৃথার কাঁচা ঘুম। তার প্রথম নজর পড়ে নিচের ব্যাগের দিকে। তার ব্যাগ অন্য কেউ ধরে আছে ভেবেই চিৎকার দিয়ে ওঠে সে। চোর 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 চোর, আমার ব্যাগ চুরি করেছে, এই চোর আমার ব্যাগ দে আমায়। বলেই ব্যাগ ছো মেরে নিয়ে নেওয়ার চেষ্টা করল মৃথা। ইতিমধ্যে আশেপাশে থাকা নার্স, ডক্টর ও লোকজন কিছুটা জড়ো হয়ে গিয়েছে। অর্ক বেকুব হয়ে গেল মৃথার কাণ্ড দেখে। মৃথা এখনো জোরে জোরে চেঁচিয়েই যাচ্ছে। সুযোগ পেলেই হয়েছে না, চুরি করতেই হবে, চোর কোথাকার। কে কোথায় আছেন তাড়াতাড়ি আসুন, দেখুন হসপিটালে চিটকে চোর। অর্ক এবার মৃথার সঙ্গে না পেরে নিরুপায় হয়ে ওর মুখটা চেপে ধরে। ফিসফিস করে বলে, এটা আমি, কোনো চোর নয়, আমাকে দেখুন, ঠিক মনে পড়বে আমি কে। মৃধা এবার মাথা উঠিয়ে তাকায়। অসহায় অর্কের চাহনি, অসহায় চাহনি হবে নাইবা কেন? সে শেষমেশ কিনা চোরের উপাধি পেয়ে বসল। এর যে লজ্জার কি আর কিছু হতে পারে? অর্ক মৃধার ঠোঁটের ওপর থেকে হাত সরায়, কিছুটা লজ্জা পেয়ে। তাড়াহুড়ো করে মৃধার এতটা কাছে গিয়ে ওর ঠোঁট অবধি ছুঁয়ে ফেলেছে ভাবতেই গলা শুকিয়ে আসছে তার। এরই মাঝে একজন লোক বলে উঠল, এই হসপিটালে কি সিকিউরিটি নেই? চোর অবধি ঢুকে চুরি করে নিয়ে যাচ্ছে, অদ্ভুত। এখনো দাঁড়িয়ে আছো কেন? সবাই ধরো চোরকে। থতমত খেয়ে অর্ক মৃধার দিকে তাকায়। নিজের চাহনি দিয়ে সে বোঝানোর চেষ্টা করছে মৃধা যেন তাড়াতাড়ি ওদেরকে আটকায়, নয়তো গণধোলাই আজকে নিশ্চিত। মৃধা তার দৃষ্টি বুঝে প্রচন্ড অস্বস্তি নিয়ে বলে ওঠে, দাঁড়ান সবাই, সরি, আসলে ওনাকে আমি চিনি, ঘুমের ঘোরে বুঝতে পারিনি, তাই ভুল করে চোর সম্বোধন করে ফেলেছি। এক্সট্রিমলি সরি আপনাদের বিরক্ত করার জন্য। সকলে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করতে করতে চলে যায়। অর্ক হাঁপ ছেড়ে বাঁচে, তবুও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মৃধার দিকে। মেয়েটার জন্য শেষমেশ কিনা এত বড় অপমান। মৃধাও বাঁকা চোখে অর্কের দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দিয়ে বলে, আপনাকেও সরি, ঘুমের মধ্যে ছিলাম বুঝতেই পারছেন। আমি আপনার চোর উপাধিটা ফিরিয়ে নিলাম, ঠিক আছে? অর্ক হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না। মিশ্র রিয়াকশন দিতে গিয়ে তার অবস্থা বেহাল। কাঁদো কাঁদো হয়ে বলে, এটাই তো আপনি পারেন, কথা আর উপাধি ফিরিয়ে নিতে, কিন্তু কথাগুলো কিভাবে ফিরিয়ে নেওয়া যায় সেই সায়েন্স, হিস্ট্রি, ম্যাথ আমায় বোঝান। মৃধা মাথা চুলকে লজ্জায় মুখ ঢাকে। সেও না দেখেই কত জোরে চিল্লাপাল্লা শুরু করেছিল। জিহ্বা কেটে নিজেকে মনে মনে কয়েকবার বকলো। তখনই ব্যাগ থেকে তার ফোনটা বেজে উঠল। দ্রুত ব্যাগ থেকে ফোন বের করতেই দেখে তার মণিমা ফোন করেছে। এত ভোরে তার মণিমাকে জেগে থাকতে দেখে বেশ হতবাক হয় মৃধা। দ্রুত ফোন রিসিভ করে বলে, হ্যালো মণিমা, তুমি এখনো ঘুমাওনি? এত রাত জেগে থাকা ঠিক না, জানো না? তোমার তো হার্টের প্রবলেম। ঘুম কি করে আসবে বল? এই সময় কারা জাগে জানো? যারা প্রেম করে তারা সারা রাত ফোনে কথা নয়তো চ্যাটিং করে কাটিয়ে দেয়। বাই এনি চান্স এই বয়সে নিজের কোনো মজনু পাওনি তো? দাঁত বের করে হেসে বলল মৃধা। অনেকক্ষণ পর সে হাসছে। আয়েশের অপারেশন সাকসেসফুল শুনে সে বেশ খুশি, তাই নিজেরই দুষ্টুমি শুরু করে দিয়েছে সে। এসব কথা শুনে বিষম খায় অর্ক। এই মেয়েটা কি বলে, বেজায় সাংঘাতিক তো। কাকে যে অর্কের মনে ধরলো সেটা অর্কের অজানা। ফোনের অপর পাশে মণিমাও ধমক দিয়ে বলেন, ফাজিল মেয়ে, নিজের মণিমাকে এসব কথা বলছিস? বাড়িতে আয়, শুধু মজা দেখাচ্ছি। আচ্ছা বাবা, তুমি কেন জেগে আছো বলো তো? তোর জন্যই তো। বাড়ির মেয়ে বাইরে সারা রাত থাকলে ঘুম কি করে আসে? শোন, জীবনকে হসপিটালে পাঠিয়েছি, চলে আয় তুই। তোর জন্য চিন্তায় পাগল হয়ে যাব এবার আমি।
মণিমার কথায় মুখটা কালো হয়ে আসে মৃধার। সে চাইছিল আয়েশের ঘুম ভাঙলে একটু কথা বলে তবে যাবে, তাই সে মানা করলেও মণিমা তার কোনো কথা এবার শুনল না। মৃধা বাধ্য হয়ে রাজি হয়ে ফোনটা কেটে দিল। অর্ক তখন মৃধার দিকেই তাকিয়ে আছে। মৃধা অর্কের দিকে তাকাতেই অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো অর্ক। বলছিলাম যে শুনুন, আমায় বাড়ি যেতে হবে, ভাইয়া এসেছে। আয়াস্টারের ঘুম ভাঙলে আমায় জানাবেন প্লিজ, আমি একবার দেখে আসব। আপনাকে আমি নাম্বারটা দেই। অর্কের চোখটা চকচক করে উঠল। এ তো মেঘনা চাইতেই জল। এই 1 বছর অর্ক শুধু মৃধার সামান্য স্মৃতি নিয়েই কাটিয়েছে। এবার হয়তো কোনো না কোনো বাহানায় যোগাযোগ অন্তত রাখতে পারবে। তাই অর্ক মাথা নাড়াই দ্রুত। মৃধা নিচের নম্বরটা দিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। অর্ক সেই পানে চেয়ে থাকে। চোখ জোড়া খোলার চেষ্টা করছে, খুলছে না। বলা যায় খোলার চেষ্টা করেও পারছি না। সেই শক্তিটুকুও অবশিষ্ট নেই যেন। এক প্রকার জোর করে চোখ জোড়া খুলতেই চোখে স্নিগ্ধ সূর্যের কিরণে চোখ মুখ কুঁচকে এলো। মাথাটা বড্ড ভার লাগছে আমার। হাতটা ওঠাতেই তীব্র যন্ত্রণা অনুভব করলাম। তখনই আমার হাতটা ধরে ফেললো অন্য কারো হাত। আয়েশের পর কি আজ ঘুম ভাঙলো তবে? মুচকি হেসে তাকাতেই অস্পষ্ট অচেনা কারো চেহারা চোখে পড়ল। ঘোলাটে দৃশ্য স্পষ্ট হয়ে উঠতেই একটা পুরুষকে দেখতেই মনে পড়ল গতকালকের ঘটনা। হকচকিয়ে উঠে নিচের হাতটা সরিয়ে ফেললাম তার হাতের থেকে। উঠে বসার চেষ্টা করেও পারলাম না। মনে হলো লোকটা আবারও আমার সম্মানহানি করার জন্য আসেনি তো। এইভাবে চিৎকার দিতে থাকলাম আমি, কিন্তু গলা গিয়ে সুর বের হচ্ছে না। চোখ বড় বড় হয়ে এলো। কথা বলার চেষ্টা করেও গলা থেকে একটা আওয়াজও বের করতে পারলাম না। এ কি হলো আমার? সামনে থাকা ব্যক্তিটি তৎক্ষণাৎ আমাকে আশ্বস্ত করে বলল, রিল্যাক্স, ভয় পেও না, আমি তোমার কিছু করব না, তুমি একদম ঠিক আছো। কাল রাতে তুমি রাস্তায় পড়েছিলে, আমি নিয়ে এসেছি তোমায়। নিজের হাতে শিরা কেটে ফেলেছিলে, ভেবেছিলাম তোমার জ্ঞান ফিরবে না, কিন্তু ফিরেছে, থ্যাংক গড। কালকের কথা সব একে একে মনে পড়ল। মনে পড়ল আয়েশের কথা, ওনার ভয়াবহ অবস্থার কথা। বুকটা কেঁপে উঠল তখনই। জানালার দিকে তাকিয়ে দেখলাম সকাল হয়ে গেছে। এক অজানা আশঙ্কায় সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আয়েশ কেমন আছেন এখন? ওনার অপারেশন হয়েছে? সামনে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করতে চাইলাম অনেক কিছু। কথা গলা থেকে বের না করতে পারায় অস্থির হয়ে উঠলাম আমি। না দেখেই লোকটি বলল, কথা বলতে পারছো না? আমি মাথা নাড়ালাম। উনি আবারও বললেন, প্লিজ চাপ নিও না। তুমি কি জ্ঞান হারাবার আগে এমন কিছু দেখেছো যাতে তোমার ফোবিয়া আছে, যাতে তুমি অতিরিক্ত ভয় পাও? আমি এবারও মাথা নাড়ালাম। ইশারা করে বোঝাতে লাগলাম রক্তের কথা। উনি বুঝেও গেলেন। কিছুটা ভেবে বললেন, এই ভয় পাওয়া থেকে তুমি তোমার কথা বের করতে পারছো না, মানে তোমার গলার সুর আসছে না ভয়ে। এটা পার্মানেন্ট নয়, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। একটু সময় দাও, একটু রিল্যাক্স হতে হবে তোমাকে। রিল্যাক্স হবো কি করে এখন? আয়েশ কেমন আছে না জানা পর্যন্ত আমার মন শান্ত হতে হবে না। জোর করে কথা বলতে চেয়েও হলো না। এক পর্যায়ে কেঁদে দিলাম আমি। সামনে থাকা লোকটা ঘাবড়ে গিয়ে বলল, আর ইউ ওকে? দেখো, তুমি যত শান্ত হবে কথাটা তত দ্রুত বলতে পারবে। আমি ওনাকে কেঁদে কেঁদে ইশারা করে বোঝানোর চেষ্টা করলাম আমি বাড়ি যাব। আমার হাজবেন্ডের অবস্থা ভালো নয়, কিন্তু উনি বুঝতে পারছেন না। আমার কান্নার বেগ বেড়ে যায়। খাতা কলম দিয়ে লিখবো তাও উপায় নেই। আমার 2 হাতই কাটা ক্ষতবিক্ষত ভাবে। লিখতেই পারবো না এই ব্যান্ডেজ করা হাত নিয়ে। একটা সময় উনি কিছুটা বুঝে বললেন, আই থিঙ্ক তুমি নিজের বাড়ির কথা বলছো। আমি মাথা তোলাতেই উনি নিজের ফোনটা বের করলেন আর বললেন, নিজের বাড়ির নম্বর ইশারায় বলো, আমি ডায়াল করে কথা বলছি, শান্ত হও প্লিজ। এবার আমি শান্ত হয়ে বালিশে ঠেস লাগিয়ে চোখ বুঝলাম। আমি আর অন্য কিছু জানি না, শুধু জানি আমি আয়েশের কাছে যেতে চাই, ওনাকে এক নজর দেখতে চাই। উনি ভালো আছেন সেটা দেখতে চাই, নয়তো এভাবে গুমড়েই মরে যাব আমি। ব্যক্তিটি ফোনের লক খুলে বলেন, এনিওয়ে, আমি রুদ্র। এখন বলো, নিজের বাড়ির নম্বরটা বলো। প্রথমে নামটা চেনা লাগলেও কার মুখে শুনেছি তা মনে পড়ল না। মনোযোগ দিলাম নম্বর ইশারা করে বলাতে। বর্তমানে আয়েশের নম্বরে কাজ হবে না সেটা বুঝতে পেরে অর্ক ভাইয়ার নম্বর ইশারায় বললাম আমি। রুদ্র নম্বর ডায়াল করে কল দিলেন। আমি চাতক পাখির মতো বসে রইলাম কলের উত্তরের অপেক্ষায়। কেবিনের বেডের আশেপাশে যত প্রকার জিনিস ছিল সেসব নিচে অগোছালো হয়ে পড়ে আছে। এমনকি বেডের চাদর নিচে ছুঁড়ে ফেলে দেওয়া। বেডের ওপর ঘাড় কাত করে বসে আছে আয়াস।
ঘাড়ের ও কপালের রগ ফুলে উঠেছে প্রগাঢ়ভাবে। বড় বড় শ্বাস নেওয়া বলে দিচ্ছে যে সে রাগ প্রচণ্ডভাবে বেড়ে চলেছে। আশেপাশে তাকিয়ে দাঁতে দাঁত চিপে তার জ্ঞান হারাবার আগের কথাগুলো মনে করতে থাকে। সঙ্গে সঙ্গে বিছানায় নিচের হাত আঘাত করে চিল্লিয়ে বলে ওঠে, আই উইল কিল ইউ নীলাদ্র। আগের বার ছেড়ে দিয়েছি। মানুষের যখন সময় ঘনিয়ে আসে তখন সে নিজে থেকে নিজের পায়ে কুড়াল মারে। তার সুন্দর একটি উদাহরণ হলো তুই নীলাদ্র। বলেই তার পিছনের বালিশ খামচে ধরে দেওয়ালের দিকে ছুঁড়ে মারে। নড়াচড়া করতে ভীষণ ব্যথা লাগছে তার, বিশেষ করে পেটে আর পায়ে। মাথাতেও ব্যথা। মাথায় হাত রাখতে চাইতেই তার ডান হাতে টান পড়ে জোরে। চোখ মুখ কুঁচকে রেগে তাকাই হাতের দিকে। তার হাতে স্যালাইনের সিরিঞ্জ লাগানো। রাগে চিল্লিয়ে চিবিয়ে বলে, হোয়াট রাবিশ, এসব কি? হ্যালো, ও লাইন নিশা পাখি। জোরে ডাক দিয়েও আনিশার কোনো সাড়া পায় না আয়াস। তার এই মুহূর্তে পাগল পাগল লাগছে। আনিশার ওপরেও রাগ হয় তার। বিড়বিড় করে বলে, মেয়েটা কি জানে না বেশিক্ষণ ওর থেকে দূরত্ব আমার সহ্য হয় না, আবার অস্থির লাগে, ভয় হয়। ও জানে না তাও নেই কেন আমার কাছে? আনিশা। এবারেও কোনো লাভ হয় না। দরজা খোলার আওয়াজ পেয়ে আয়াস আনিশার দেখা পাওয়ার আশায় সেদিকে তাকায়, কিন্তু আশাহত হয় সে। কেবিনে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে অর্ক। অতপর আয়াসের দিকে ভীত চোখে তাকায় সে। অর্ক এই ভয়টাই পাচ্ছিল। আয়াসের জ্ঞান ফিরলেও কি জবাব দেবে সেটা নিয়েই বড্ড চিন্তিত সে। এখন আয়াস আনিশার খোঁজ করছে। এর উত্তরে কি বলবে অর্ক? অর্ক তুমি এখানে? আনিশা কোথায়? ওকে দেখছি না তো। ও কি আসেনি? অর্ক কেবিনের চারিদিকে চোখ বুলিয়ে নেয়। আয়েশের বর্তমান অবস্থা দেখে আন্দাজ করে আনিশার নিখোঁজ হওয়ার কথা কি করে জানাবে তাকে। আয়েশ অর্কের নীরবতা দেখে তীক্ষ্ণতা দিয়ে অর্কের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করে আর গাম্ভীর্যের স্বরে বলে, আমি একটা প্রশ্ন করছি, অ্যান্সার মি প্লিজ। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। বিশেষ করে আনিশার ক্ষেত্রে ধৈর্য জিনিসটা আমার সহ্য হয় না। ও এসেছিল আমি জানি, আমার এই অবস্থা আর ও আসবে না এটা হয়। ও কোথায়? ও তোমার ব্যাংক অ্যাকাউন্ট আর টাকা যেসব ব্যাংকে রয়েছে সব ব্লক করা হয়েছে। আই ডোন্ট কেয়ার। টাকা পয়সার ব্যাপারে আমি জানতে চাইনি, আমার কাছে যে প্রাণের প্রিয় তার কথা জানতে চেয়েছি। অর্ক খানিকটা নিচু সুরে বলে, আনিশাকে কাল থেকে পাওয়া যাচ্ছে না, ও কোথাও নেই। আমি কাল সারা রাত খুঁজে গেছি, পাইনি। পুলিশকে বলেছি, পুলিশ 24 ঘন্টা যাওয়া আগে কোনো অ্যাকশন নেবে না। আয়েশের দৃষ্টি ধীরে ধীরে আরো তীক্ষ্ণ হয়ে আসে, চোয়াল শক্ত হয়, দৃঢ় কণ্ঠে বলে, ওদের মতো পুলিশ থাকা থেকে না থাকা ভালো। আমিও দেখবো ওরা কি করে কোনো ব্যবস্থা না নিয়ে থাকে। I want my wife right now, otherwise I will kill নীলাদ্র। নীলাদ্র? আয়েশের কথা শুনে ক্ষীণ কণ্ঠে নীলাদ্রের নামটা উচ্চারণ করে অর্ক। নামটা ও শুনেছে আনিশার মুখ থেকেই। তারপর অবাক চোখে তাকায় আয়েশের দিকে। আয়েশ বিষণ্ণ মুখে বলে, হ্যাঁ, ওই ননসেন্স ছেলেটাই, ওই আমাকে মেরেছে। আই এম ড্যাম শিওর আনিশাকে ব্লাডিটাই কিছু করেছে। আই ওয়ান্ট হার। আনিশাকে চাই আমার। ওর সঙ্গে কিছু খারাপ ঘটলে ওই ছেলেটা খুব পস্তাবে। বেঁচে থাকা মুশকিল করে দেবো, আই প্রমিস। কিন্তু তোমাকে এখন শান্ত থাকতে হবে। তোমার শরীরের কন্ডিশন ভালো নয়, ডক্টর বলেছে। না হলে 1 মাস তোমায় বেড রেস্ট থাকতে হবে। আমরা আনিশাকে ঠিক পেয়ে যাব, একটু ধৈর্য রাখতে হবে আমাদের। সেটাই তো, রাখতে পারবো না। যাকে পাওয়ার জন্য নিজের প্রাণ দিতেও রাজি ছিলাম, তাকে এখন না পেয়ে ধৈর্য রাখবো এটা ভাবলে কি করে? আমি এখনই বহাবো। বলেই বেড থেকে নামতে নেয় আয়াস। পায়ে ভীষণভাবে যন্ত্রণা করে ওঠে। বসে পড়ে সে। ডান পায়েই তার গুলি লেগেছে। সেখান থেকে গুলি বের করেছে 24 ঘন্টাও হয়নি। আর এর মধ্যে স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করা অসম্ভব। তার উপর ডান হাতেও টান পড়ে। এসবে আরো রাগ বাড়ে আয়াসের। নিজের হাতের দিকে তাকিয়ে বাম হাত দিয়ে ডান হাতের ডান হাতের সিরিজ জোরে টান দিয়ে খুলে ফেলে। মুহূর্তেই সেখান থেকে রক্তের ফিনকি বের হতে থাকে। অর্ক ঘাবড়ে গিয়ে জোরে বলে ওঠে, আর ইউ ম্যাড? কি করছো তুমি? এভাবে এই অবস্থায় যেতে পারবে না তুমি। আমার কথা শোনো। আমরা নো মোর ওয়ার্ড প্লিজ। একজনের রাগ অন্যজনের উপর ঝেড়ে ফেলার অভ্যাস আছে আমার, কিন্তু এই মুহূর্তে তোমার সঙ্গে আমি কোনো রকম রুড বিহেভ করতে চাই না। লেট মি গো। আয়াস উঠতে গিয়েও উঠতে পারে না। পায়ে অসহ্যকর যন্ত্রণা, পেটেও চাপ পড়ছে। অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে 2 পা এগোতেই পায়ে তীব্র ব্যথায় পড়ে যেতে নেয় সে। অর্ক তৎক্ষণাৎ আয়েশের কাঁধ ধরে তাকে বেডে বসিয়ে দেয়। ডক্টর আর নার্সকে ডাকে। আয়েশ এমনভাবে হাত থেকে স্যালাইনের সিরিজের সুই টান মেরে ছিঁড়েছে যে খুব খারাপভাবে রক্ত গড়িয়ে পড়ছে। অর্কের জানা নেই এমন ছেলেকে কি করে সামলাই আনিশা। ডক্টর আর নার্স এসেও আয়াসকে শান্ত করার চেষ্টা করেও পারে না।
আয়াস উন্মাদ হয়ে গেছে। তার মনে চেয়ে প্রিয় মানুষটিকে হারাবার ভয় তরতর করে বাড়ছে। যাকে সে নিজের মনের অন্তর্মহলে যত্ন করে রেখেছে তাকে এত সহজে তার অগোচরে পালিয়ে যেতে দেবে না। অর্ক আয়াসকে শান্ত করতে করতে কল আশায় সরে বসায়। হয়তো তার বাবা কল করেছে এই ভেবে পকেট থেকে ফোনটা বের করে অর্ক ফোনের স্ক্রিনে অচেনা নাম্বার দেখে কপালে ভাঁজ পড়ে তার। কিছু একটা মনে করে ফোনটা ধরে সে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, হ্যালো, কে বলছেন? আমি রুদ্র, ডক্টর রুদ্র বলছি। আসলে আমি গতকাল রাতে একটা মেয়েকে পেয়েছি আহত অবস্থায়। সে আমার হসপিটালে আছে, বর্তমানে ওর জ্ঞান ফিরেছে। সেই আমাকে আপনার নম্বরটা আমাকে দিয়েছে। অর্ক আচমকা এমন কথা শুনে তার শির দ্বারা সোজা হয়ে গেল। এটা কি আনিশা? প্রচন্ড কৌতূহল নিয়ে বলল, নাম কি মেয়েটার? ওকে ফোনটা দিতে পারবেন? আয়াসও শান্ত হয় এবার, ভুরু উঁচিয়ে তাকায় অর্কের দিকে। ওপাশ থেকে রুদ্র বলে, সরি, বাট আকস্মিক ঘটনায় কিছুক্ষণের জন্য নিজেকে ফোবিয়ার কারণে সে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তাই ওকে ফোন দিলেও কথা বলতে পারবেন না, তাই ওর নামটাও এখনো জানতে পারিনি। আসলে আমার বোনটা কাল থেকে নিখোঁজ, তাই কোথাও মনে হচ্ছে ও আমার বোন। আপনি যদি কাইন্ডলি আমায় হেল্প করতেন ওই মেয়েটার ছবি পাঠিয়ে। রুদ্র খানিকটা ইতস্তত বোধ করে। ও কি মেয়েটার ছবি তুলবে? এটা কি ঠিক হবে? বেশ কিছুক্ষণ ভেবে সে বলে, আপনার নাম কি যদি বলতেন? অর্ক। আমি রুদ্র নামক ব্যক্তিটির দিকে চেয়ে আছি উত্তরের আশায়, কখন একটা উত্তর পাবো। রুদ্র ফোন কান থেকে একটু সরিয়ে আমার দিকে তাকালেন। আমি অপালক দৃষ্টি ওনার দিকে, শুধু উত্তর পাওয়ার আশায়। রুদ্র যেন আমার চাহনিতে ভড়কে যান। আমিও অস্বস্তিতে পড়ে দৃষ্টি সরিয়ে নিই। উনি হালকা কেশে বলেন, তুমি কি অর্ককে চেনো? আমি কথাটা কানে আসা মাত্র মাথা নাড়ালাম। বলার চেষ্টা করলাম উনি আমার ভাইয়া, কিন্তু বলতে পারলাম না। রুদ্র ইশারায় আমার শান্ত হতে বলে, পুনরায় ফোন হাতে কানে করে বলে, হ্যাঁ, ও আপনাকে চেনে বলেছে। পাশ থেকে কি জবাব এলো সেটা বুঝতে পারলাম না। রুদ্র আবারও আমার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি আনিশা? এবারও উৎফুল্ল হয়ে মাথা নাড়ালাম আমি। রুদ্র কিছু একটা ভাবলেন, তারপর ফোনে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওর নাম আনিশাই। একটু পর আবারও ওপাশের জবাবে বলে, কিন্তু ওর যা অবস্থা, ওকে হসপিটালে কয়েকদিন থাকতে হতে পারে। এখনো রক্ত দেওয়া শেষ হয়নি। ওর শরীর থেকে এত পরিমাণ রক্ত বেরিয়ে গেছিল যে ওর চোখ মুখের রং প্রায় সাদা হয়ে এসেছিল। এভাবে কিভাবে? এরপর কি বলল ওপাশ থেকে জানি না, কিন্তু বেশ বিস্ময়ে ভরে উঠল ওনার চোখ জোড়া। হতভম্ব হয়ে পড়ায় আমার মনে প্রশ্ন জাগলো, ওপাশ থেকে কি এমন বলল। আচমকা রুদ্র থেমে থেমে বলল, আয়াস। এবার আমিও চমক খেলাম। আয়াস কি ওপাশে রয়েছেন? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। মানুষটাই এমন যে যার কথা শুনলে আমার হৃদস্পন্দনের গতি বেড়ে যায়, যেন হৃদস্পন্দনটাও ওনাকেই চায়। চোখে পরিপূর্ণ হলো পানি। অষ্টসিক্ত নয়নে ছটফট করতে লাগলাম আয়াসের সঙ্গে কথা বলার জন্য। অপরদিকে রুদ্র এখনো বিস্ময়ের ঘোরে রয়েছেন। উনি আবারও বলেন, তুই? মানে আমি কিছু বুঝতে পারছি না। তুই এই নম্বরে? আমার মাথায় কিছু। বলেই কোনো কারণ থেমে গেলেন উনি। আমিও হতবাক হয়ে তাকিয়ে রয়েছি ওনার দিকে। রুদ্র আয়েশকে চেনেন? হ্যাঁ, হয়তো চেনেন। আমি ভুলে গিয়েছিলাম রুদ্রের নাম। একবার আয়েশ বলেছিলেন রুদ্রের সম্বন্ধে। রুদ্র আয়েশের বেস্ট ফ্রেন্ড এটাও বলেছিলেন। অনেক বছর বন্ধুত্ব তাদের, কিন্তু রুদ্রের ডাক্তারি পড়ার ইচ্ছে থাকায় আয়েশ এক প্রকার জোর করেই রুদ্রকে বিদেশে পাঠিয়ে দেন। রুদ্র কখনো চায়নি আয়েশকে ডিপ্রেসড দেখে, তাকে একা ফেলে যেতে। কিন্তু আয়েশের জেদে উনিও হার মেনে অবশেষে পড়াশোনার জন্যই বিদেশে চলে যান। একই তবে সেই রুদ্র? কথা বলার জন্য অজস্রবার চেষ্টা করে অবশেষে গলা দিয়ে সুর বেরিয়ে এলো। অস্ফুট সুরে বললাম, আয়েশ ফোন ধরেছেন? আমাকে দিন না, আমি কথা বলবো। বলেই রুদ্রের জবাবের অপেক্ষা করলাম না, ছো মেরে ফোনটা নিয়ে নিজের কানের কাছে ধরলাম। আয়েশ এখনো রুদ্রের উদ্দেশ্যে বলে যাচ্ছেন, রুদ্র, তুই দেশে আছিস? রানিশা, আমার রানিশা কি তোর কাছে? ওকে নিয়ে আয় না ভাই, আমি ওকে হারিয়ে ফেলেছি। আমি ঢোক গিলে বললাম, আয়াস। ওপাশে নিস্তব্ধ হয়ে গেল। শুনতে পাচ্ছে শুধু উনার বড় বড় নিঃশ্বাসের শব্দ। আমি অস্থির হয়ে প্রশ্ন করলাম, আপনি ঠিক আছেন তো? জানেন, আপনার অপারেশনের টাকা জমা দেওয়া হয়নি বলে আপনার অপারেশন আটকে গেছিল। এখন কেমন আছেন আপনি? ভালো আছেন না? কতক্ষণ পর তোমার কণ্ঠ শুনলাম নিশা পাখি। আমার মন আর প্রাণ দুটোতেই সুখের ঢেউ খেলে গেল। এতক্ষণ প্রাণটাই ছিল ঠিক, কিন্তু তোমাকে ছাড়া নিজেকে অস্তিত্বহীন লাগে আমার। কোথায় আছো তুমি? তুমি ঠিক আছো তো? নিজের হাতের দিকে তাকালাম আমি। আমতা আমতা করে বললাম, ওই একটু আধটু লেগেছে, আমার দোষেই।
আপনি না, আমি যাব। আপনি এত দূর আসতে পারবেন না, আপনি তো হাঁটতেই পারবেন না, আমি আসব। তবুও আয়াস আমায় বারণ করলেন। আমি হার মানলাম না। অবশেষে জেদাজেদি যুদ্ধের জয়টা আমারই হলো। আমি যাব ওনার কাছে। এই 1 বছরে এটা প্রথম যেখানে আমি ওনার জেদ নয়, উনি আমার জেদ মানছেন। অবশেষে হার মেনে উনি বলেন,